প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজনৈতিক এবং কূটনৈতিকভাবে এতটাই শক্তিশালী, তিনি ভারতের ক্ষমতায় আসার পর থেকে যা যা পরিবর্তন হচ্ছে সেটা যদি আজকের পর্বে আপনাদের যুক্তি এবং তথ্য দিয়ে প্রমাণ করতে না পেরেছি, তাহলে না হয় কাল থেকে আমার প্রোগ্রাম দেখা আপনারা বন্ধই করে দেবেন। কিন্তু উল্টো দিকে আপনারা কিছুটা ধৈর্য ধরেন আজকের পর্বটি শোনার, তাহলে নিজেরাই বিস্মিত হয়ে পড়বেন যে সত্যি এই মুহূর্তের ভারতবর্ষ আর কংগ্রেস জমানার ভারতবর্ষের মধ্যে কতটা আকাশ এবং পাতালের তফাৎ রয়েছে। প্রভাবশালী বলতে কি বোঝায়? শুধুমাত্র এই যে পাকিস্তান, বাংলাদেশ, চীনের মতো বাইল্যাটারাল নয়, এমনকি পশ্চিমী দুনিয়ার সাথেও যা যা কাণ্ড ঘটে চলেছে সেগুলো আজকের পর্বে শুনলেই আপনারা বিস্মিত বোধ করবেন যে এই মুহূর্তে ভারত ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, এবং এইভাবেই যদি পথ চলে তাহলে আগামী দিনে আমরা ঠিক কোনখানে পৌঁছাতে পারি। না এক বর্ণ মিথ্যে বলছি না, আবারও আপনাদের সামনে সেই প্রতিজ্ঞায় নিলাম, যদি প্রমাণ করতে না পেরেছি না হয় পর্ব দেখা বন্ধ করে দেবেন। আর যদি ভালো লাগে তাহলে পাশে থাকার জন্য একটা লাইক, একটা কমেন্ট, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব শুরু করছি। দেখুন, আপনাদের কতগুলো খবর আপনাদের শোনাবো, পরপর 4-5টি মারাত্মক মারাত্মক তথ্য দেব, যেগুলো হয়তো আপনারা এড়িয়ে গিয়েছেন বা আপনাদের কানে এসে পৌঁছায়নি, বা পৌঁছালেও গুরুত্ব দেননি। কিন্তু বিগত 3-4 দিন ধরে যা যা ঘটনা ঘটেছে শুনলেই আপনারা চমকে উঠবেন। প্রথমেই বলে রাখি, আপনারা জানেন যে আর মাত্র এক সপ্তাহ তারপরেই ডোনাল্ড ট্রাম্প কিন্তু ক্ষমতায় আসীন হতে চলেছেন, এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর এই বন্ধুত্বের সম্পর্ক এটা সর্বজন বিদিত। কিন্তু ডোনাল্ড ট্রাম্প আসার আগেই যেভাবে আমেরিকা এবং ভারতের মধ্যে সম্পর্কের একটা নতুন সমীকরণ তৈরি হচ্ছে, তা নিয়ে প্রায় সকলেই চিন্তার মধ্যে রয়েছেন, বিশেষ করে বাংলাদেশ তো রয়েছেই। আচ্ছা, আপনারা তো প্রায় সকলেই জানেন যে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে একটা বিরাট অভিযোগ এনেছিলেন জো বাইডেনের প্রশাসন, এবং আদানি নাকি অতিরিক্ত অর্থ প্রদান করে বেশ কিছু চুক্তি হাতিয়ে নিয়েছে, এই ধরনের মারাত্মক অভিযোগ এনেছিলেন কিন্তু জো বাইডেনের প্রশাসন। তা নিয়ে আমেরিকাতে কতটা শোরগোল হয়েছে বলতে পারবো না, কিন্তু ভারতের রাজনীতিতে ভূমিকম্প হয়ে গিয়েছিল। এমনিতেই রাহুল গান্ধীরা বারবার আদানির সঙ্গে মোদির সম্পর্ক গোপন সম্পর্ক রয়েছে বলে বারবার উল্লেখ করে, আর তারপরে আমেরিকার এই অভিযোগ পাওয়ার পর ভারতের বিরোধী বা ইন্ডি জোটের রাজনীতিতে যেন একটা স্রোতের পালে হাওয়া লেগেছিল। কিন্তু কি ঘটনা ঘটেছে আপনারা জানেন? শুনতে পেয়েছেন কি? শুনুন আপনারা এবার। দেখুন, একটা খবর আপনাদের দেখাচ্ছি। ট্রাম্পকে বিপাকে ফেলতে চাল বাইডেনের, আদানির বিরুদ্ধে তদন্তের কারণ নিয়ে প্রশ্ন আমেরিকাতেই। কি ঘটেছে শুনলে আপনারা তাজ্জব হয়ে যাবেন। আপনারা জানেন যে আদানি গোষ্ঠীর কর্ণধর গৌতম আদানি এবং তার ভাইপো সাগর সহ বেশ কিছু ব্যক্তির বিরুদ্ধে ভারতের বিভিন্ন রাজ্যে সরকারি কর্তাদের ঘুষ দেওয়ার অভিযোগ এনেছিল আমেরিকার বিচার বিভাগ। তা নিয়ে বিতর্ক সে দেশ থেকে শুরু করে এদেশেও। আর এ নিয়েই একেবারেই এবার প্রশ্ন তুলে ফেললেন আমেরিকান কংগ্রেস রিপাবলিকানের সদস্য ল্যান্স গুডেন। তার দাবি, ভারতের মতো কূটনৈতিক সহযোগীদের সংস্থা ও তার কর্ণধরদের বিরুদ্ধে অভিযোগ আনায় ধাক্কা খাবে দুই দেশের সম্পর্ক। গুডেনের বিস্ফোরক দাবি, ঘুষের অভিযোগ উঠেছে ভারতের দেশীয় সংস্থার বিরুদ্ধে, এতে আমেরিকার সংস্থা বা ব্যক্তির কোনো যোগ মেলেনি। তাহলে ভারতের বিচার বিভাগের কাজ কি আমেরিকা করতে চাইছে? এইরকম মারাত্মক প্রশ্ন তুলেছে কিন্তু গুডেন। শুধু তাই নয়, এই প্রশ্নটিও উঠেছে যে আদানি কাণ্ডের এই ঘটনা নিয়ে আমেরিকাতে এই যে তাপ উত্তাপ, এর সঙ্গে ধনকুবের জর্জ সোরসের সংস্থার কোনো সম্পর্ক রয়েছে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করা হয়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন যে ধরনের বক্তব্য আমরা আপনাদের সামনে বলেছিলাম, যে হঠাৎ করে আদানি যদি ঘুষকাণ্ড নিয়ে কোনো কারচুপি করেও থাকে তাহলে সেটা ভারতের আদালতে বিচার্য হবে, সেটা নিয়ে আমেরিকার এত মাথা ব্যথা কি জন্য? তাহলে কি পেছন থেকে জর্জ সোরসের কলকাঠি নাড়ছে? কারণ তারা চায় যে প্রত্যেকটি স্টেটে তাদের এজেন্টকে ইমপ্ল্যান্ট করতে। তাই বিজেপির দাবি যে জর্জ সোরস এবং তাদের সংস্থার এজেন্ট হচ্ছে রাহুল গান্ধী বা কংগ্রেস। তাই মোদী সরকারকে বিব্রত করার জন্যই কিন্তু আদানির নামে এই ধরনের মিথ্যা অভিযোগ করা হয়েছে, যার সঙ্গে আমেরিকার দূরতরের কোনো সম্পর্ক নেই। আর তা নিয়ে স্বয়ং এবার কে প্রশ্ন করছেন? না ক্ষমতায় যিনি আসবেন ডোনাল্ড ট্রাম্প, তাদেরই দলের একজন সদস্য গুডেন। এবার বুঝতে পারছেন? আমি ওই জন্যই প্রথমে আপনাদের শুরু করলাম
যে এই মুহূর্তে ভারত কূটনৈতিকভাবে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, কংগ্রেসের সময় সেই জায়গায় দাঁড়িয়ে ছিল না। সেই কারণে এই রাজ্যে বিজেপি যে কথা প্রথম থেকেই বোঝানোর চেষ্টা করছেন যে জর্জ সোরোস, রাহুল গান্ধীর মতো এই রকম নেতাদের আমাদের দেশে ঘুরপথে ক্ষমতায় নিয়ে আসার সর্বস্ব চেষ্টা করছেন। আপনারা খেয়াল করে দেখবেন যে রাহুল গান্ধীও বারবার আদানি এবং মোদি নিয়ে তারা আক্রমণ করেন, আর তা নিয়ে কিন্তু আমেরিকাতেও শোরগোল উঠে গেল। অর্থাৎ যেন কংগ্রেসকে ঘুরপথে সমর্থনের জন্য এই ধরনের ঘটনা উঠেছিল। যদিও ডোনাল্ড ট্রাম্পের একজন সদস্য পরিষ্কার করে তিনি সন্দেহ প্রকাশ করলেন যে এর সঙ্গে জর্জ সোরোসের সম্পর্ক থাকতে পারে। এবার বুঝে দেখুন একবার। এটাই শেষ নয়, আপনাদের আরো একটা যে তথ্য দেব না, এটা শুনলেও চমকে যাবেন। আশা করি এটা শোনারও ধৈর্য রাখবেন। আপনাদের আমি একটা খবর বলছি, যে খবরটা আপনারা হয়তো কোথাও পড়েননি। সেটা হচ্ছে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি তার একটা পাকিস্তান সফরের কথা ছিল, কিন্তু ভারতের আপত্তিতে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি সেই সফর বাতিল করে দিয়েছেন। এইটা ভাবতে পারেন একবার আপনি কি ঘটনা ঘটেছে। আসুন আপনাদের একটু সংক্ষিপ্ত বর্ণনা করি। ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবাও সুবিয়ান্ত 26শে জানুয়ারি 2025-এ ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল, এবং তারপরেই তার পরিকল্পনা ছিল যে ভারত থেকে সরাসরি তিনি পাকিস্তানে উড়ে যাবেন। কিন্তু এই সিদ্ধান্ত ভারতের চাপের কাছে তাকে প্রত্যাহার করতে হয়েছে। তার কারণ ভারত এতে তীব্র আপত্তি জানিয়েছিল যে যদি ভারতের সঙ্গে সম্পর্ক রাখতে হয় তাহলে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না, আর যদি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখেন তাহলে ভারতের সঙ্গে কিন্তু সম্পর্ক রাখা যাবে না। এবং সেই অবস্থায় দাঁড়িয়ে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি বা ইন্দোনেশিয়া সরকারের কাছে দুটি পন্থা ছিল, দুটি উপায় ছিল। কি না, একটা হচ্ছে যে পাকিস্তান সফরে তিনি যাবেন, ভারতের সফর তিনি বাতিল করতে পারতেন। আর দ্বিতীয়টা হচ্ছে যে তিনি ভারতের সফর করবেন, পাকিস্তানের সফর বাতিল করবেন। এবং তৃতীয় হচ্ছে তিনি জেদ করবেন যে তিনি ভারত এবং পাকিস্তান দুটো দেশেই যাবেন কিংবা কোনো দেশেই যাবেন না। কিন্তু তেমনটা ঘটলো না। তিনি ভারত সফর বাতিল করলেন না, তিনি পাকিস্তান সফর কিন্তু বাতিল করে দিলেন ভারতের কূটনৈতিক চাপে। এবং আপনারা মাথায় রাখবেন যে ইন্দোনেশিয়াতে প্রায় 90% মুসলিমদের বাস, এবং মাত্র সেখানে কয়েক শতাংশ হিন্দুরা বসবাস করে। এই রকম একটা দেশও তারা শেষ পর্যন্ত ভারত পাকিস্তানের এই দ্বৈরথে ভারতে আসবেন বলে স্বীকার করেছেন, কিন্তু পাকিস্তানে যাবেন না বলে জানিয়ে দিয়েছেন। এই খবরটি শুনলেও কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এই মুহূর্তে ভারত যে জায়গায় কূটনৈতিকভাবে দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে কংগ্রেস জামানার ভারত নয়। ভারত যে একেবারে শক্তিশালী একটা দেশে ক্রমশ পরিণত হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে, এই ধরনের খবরগুলো শুনলেই আপনারা বুঝতে পারবেন, যে খবরগুলো সম্ভবত আপনারা দ্বিতীয় কোনো ইউটিউব চ্যানেলে পাবেন না। কিন্তু আপনাদের আরো একটা তথ্য দিই, যে এটা কি ম্যাজিক? ভারত কিভাবে এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে? কেনই বা ভারত যে ধরনের বক্তব্যগুলো বলছে সেই বক্তব্যগুলো কোথাও কানাডায়, কোথাও আমেরিকায়, কোথাও ইন্দোনেশিয়ায়, কোথাও ফিলিপাইন্সে এই বক্তব্যের মান্যতা পাচ্ছে? তার তো বিভিন্ন উদাহরণ রয়েছে, কিন্তু তার মধ্যে একটি উদাহরণ দেবো যে প্রসঙ্গে কথা বললাম, এই ইন্দোনেশিয়া সম্পর্কে। কেন ইন্দোনেশিয়া বাধ্য হলো পাকিস্তান সফর বাতিল করে ভারত সফরেই শুধুমাত্র করবেন? কেন বাধ্য হলেন? তার অন্যতম কারণ কি জানেন? আসুন আরো একটা খবর আপনাদের দেখায়। এই খবরটা দেখতে পাচ্ছেন, ইন্দোনেশিয়া $450 বিলিয়ন ব্রহ্মস মিসাইল রপ্তানি চুক্তি শুরু করেছে। অর্থাৎ খবরটি হচ্ছে যে $450 বিলিয়ন ইন্ডিয়ান প্রযুক্তিতে তৈরি ব্রহ্মস ক্ষেপণাস্ত্র তারা কিনতে চলেছে ভারতের থেকে। এবং 11ই জানুয়ারি 2025-এ এই কথা ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তারা আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে জানিয়ে দিয়েছেন। অর্থাৎ ভারতের সঙ্গে ইন্দোনেশিয়ার $450 মিলিয়ন ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের একটা চুক্তি হয়ে গিয়েছে। আঞ্চলিক উত্তেজনার মধ্যে বিশেষ করে দক্ষিণ চীন সাগরে চীনের দৃঢ়তার বিষয়ে ইন্দোনেশিয়া তার সামরিক ক্ষমতা বাড়ানোর অনেকদিন ধরে চেষ্টা করে আসছে। ইন্দোনেশিয়ার সরকার জাকার্তায় ভারতীয় দূতাবাসে পাঠানো একটি চিঠির মাধ্যমে তার অভিপ্রায়ের কথা জানিয়েছিল, এবং তারপরেই বিভিন্ন ঋণের মাধ্যমে তারা $450 মিলিয়ন ভারতের সঙ্গে চুক্তি করেছে যে তারা ব্রহ্মস মিসাইল আমদানি করবেন ভারত থেকে। এবার বুঝতে পারছেন যে ভারত কেন এতটা শক্তিশালী হচ্ছে? আত্মনির্ভর ভারতের উদাহরণ হচ্ছে এটা। তার কারণ ভারত নিজেদের মাটিতে এমন অস্ত্র তারা তৈরি করছে যার চাহিদা এই মুহূর্তে বিভিন্ন দেশে। আপনাদের বলেছিলাম যে আর্মেনিয়া, ফিলিপাইন্স, এইরকম 100টি দেশ ভারতের প্রযুক্তিতে তৈরি তারা যুদ্ধাস্ত্র কিনতে আগ্রহী হয়ে রয়েছেন। সেই কারণে ক্রমশ গ্লোবাল দিক থেকে ভারত এমন একটা জায়গায় কার্যত পৌঁছে যাচ্ছেন যার প্রভাব কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আরো একটা ঘটনা আপনাদের মনে করিয়ে দেব, সেটা হচ্ছে জাস্টিন ট্রুডোর কি পরিণতি হয়েছে আপনারা দেখেছেন তো?
ক্রমাগত ভারত বিরোধী মন্তব্য করে এসেছেন। ভারত বিরোধী কার্যকলাপের জন্য তাদের কানাডার মাটি ব্যবহার করার ছাড়পত্র তিনি দিয়ে দিয়েছিলেন খালিস্তানিদের। খালিস্তানিরা বছর দুয়েক তিনেক তারা বেশ এনজয় করলো, ভারতের পতাকা মাটিতে লুটিয়ে দিল, নরেন্দ্র মোদীর ছবিতে জুতো মারলো, এই সব কিছুই করলো। কিন্তু যার মদতে এই সমস্ত কাজগুলো করলেন, তিনি তার নিজের গদিটা পর্যন্ত টিকিয়ে রাখতে পারলেন না। হ্যাঁ, নিজের নির্বাচিত সরকার, ভাবুন, মেয়াদ শেষ হওয়ার 5-6 মাস আগেই তাকে তার গদি ছেড়ে দিতে বাধ্য হলো। বুঝতে পারছেন? এই জন্যই আপনাদের বলছি, যে ধরনের ঘটনাগুলো ঘটছে একটু চোখ রাখুন। আর সেই কারণেই বাংলাদেশ নিয়ে এতটা চিন্তা করবেন না, কারণ কানাডার মতো এত শক্তিশালী একটা দেশ, সেখানে যদি নীরবে ভারত এই ধরনের কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে সেখানকার প্রধানমন্ত্রীর পদত্যাগ করিয়ে দিতে পারেন, তাহলে এই সমস্ত মৌলবাদী নেতা মোহাম্মদ ইউনূস এরা তো কোন ছাড়। আজকের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ খবর, যেটা আশা করি আপনাদের গর্বে বুক ফুলে যাবে। কোন জায়গায় ভারত আজকে এসে পৌঁছে গিয়েছে, যে ভারতের বক্তব্যগুলোই মান্যতা পাচ্ছে অন্যান্য দেশে। আগে কংগ্রেস জামানায় যেগুলো হতো, ভারতকে কার্যত পায়ে পড়তে হতো। আদানি কাণ্ডে আপনারা ভাবতে পারেন যে আদানি কাণ্ডে, যেখানে আমেরিকার আদালত বলে দিয়েছিল যে আদানিকে সে দেশে পাঠাতে হবে, প্রত্যার্পণ করতে হবে, অর্থাৎ আমেরিকার হাতে তুলে দিতে হবে, ভারত কিন্তু কোনো মন্তব্য করেননি। অথচ দেখুন, ডোনাল্ড ট্রাম্প যে দল করেন, সেই দলের একজন সদস্য পরিষ্কারভাবে বলে দিলেন যে এটা তো ভারতের অভ্যন্তরীণ ঘটনা, এটা নিয়ে আমরা কেন মাথা ঘামাতে যাব। এবং এটাই শুধু নয়, তার সাথে বিজেপি, আমি দেশের কথা বলছি না কিন্তু আমি দলের কথা বলছি, বিজেপি যে অভিযোগ তুলেছেন, জর্জ সোরোজের সঙ্গে রাহুল গান্ধীর একটা সমঝোতা রয়েছে, কংগ্রেসের একটা সমঝোতা রয়েছে, সেই অভিযোগে কার্যত মান্যতাও দিয়ে দিল কিন্তু আমেরিকা। আর এটাই হচ্ছে ভারত, এই মুহূর্তে আত্মনির্ভর ভারত। তাই আপনাদের বলছি যে ওই ভোটের লাইনে গিয়ে সেই দিন মনস্থির না করে, আমাদের মতো এই সমস্ত যে চ্যানেলগুলো আপনাদের তথ্যগুলো দিচ্ছে, সেই তথ্যগুলো সংগ্রহ করুন। তথ্যগুলো সংগ্রহ করার পর আপনাদের যদি মনে হয়, শুধু আমার চ্যানেলের কথা বলছি না, আপনি আরো 10টা চ্যানেল দেখুন, যে চ্যানেলগুলো সত্য তথ্যটা আপনাদের কাছে দিতে পারছে। হ্যাঁ, যদি কোনো সন্দেহ হয় আপনারা গুগল করে দেখে নিন। আজকের পর্বে যা যা ইনফরমেশন আপনাদের দিলাম, কোথাও যদি সন্দেহ হয়, আপনাদের হাতে মোবাইল রয়েছে, আপনি গুগল করে দেখে নিন, যে যদি আমি মিথ্যে বলি, পরের দিন থেকে আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দেবেন, শুনবেন না। আর যদি সত্যি হয়, তাহলে এই খবরগুলো নিতে থাকুন, এই ইনপুটগুলো নিন, এবং ভোটের লাইনে দাঁড়ানোর আগে এইগুলোই আপনাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে যে আপনি কোন পথে যাবেন। যাই হোক বন্ধুরা, এই পরিশ্রমের জন্য আশা করি আপনাদের একটা লাইক, কমেন্ট, কিংবা যারা সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রিপশনটা আমি পেতে পারবো। এখনকার মতো এখানে শেষ করলাম।